স্বাগত নিয়মিত আয়োজন এখন প্রকাশে। সঙ্গে আছে আমি তোফায়েল আহমদ। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন NHK-কে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন আসছে ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। এর আগে দেওয়া বক্তব্যে নির্বাচনের তারিখ নিয়ে দুটি বিকল্পের কথা বলা হলেও এবার একটি তারিখের কথাই তিনি বলেছেন। এই বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচন নিয়ে যে শঙ্কা তা কি কাটল? এ নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এবং সিনিয়র সাংবাদিক ও কলাম লেখক সোহরাব হাসান। আপনাদের দুজনকেই স্বাগত আজকের আলোচনায়। শুরুতে যেটি বলছিলাম যে নির্বাচন এর আগে প্রধান উপদেষ্টা বলেছিলেন যে এই বছরের শেষে অথবা আসছে বছরের বা আগামী বছরের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হবে। আর সম্প্রতি তিনি NHK-কে দেওয়া ভাষণে বলেছেন যে ডিসেম্বরেই হচ্ছে। তো নির্বাচনে বিএনপি সবসময়ই সরব উচ্চকিত। বিএনপির যে শঙ্কা নির্বাচন পেছানো হবে বা নির্বাচনে যেসব ষড়যন্ত্র তত্ত্ব আছে, আপনার কি মনে হয় এই বক্তব্যের পর নির্বাচনে কি সুনির্দিষ্টভাবে আমরা বলতেই পারছি যে এবছরের শেষেই নির্বাচন বিএনপি সেটা মনে করে কিনা? ধন্যবাদ। ডিসেম্বরে নির্বাচন হবে তিনি জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন NHK-তে বলেছেন। তা এখন ডিসেম্বর নির্বাচন হবে, এর আগে তিনি দুটো ডেট দিয়েছিলেন, একটা ডিসেম্বর ছিল, সেটা আজকে কনফার্ম করলেন। এখন আমাদের বক্তব্য হলো যে তার ক্ষমতার মেয়াদ কতদিন, এটা কিন্তু তিনি এখন স্পষ্ট করলেন না। নির্বাচন বলছেন যে ডিসেম্বরে হবে, এখন আপনি স্বাভাবিকভাবে বলতে পারেন নির্বাচনের পর তো তিনি চলে যাবেন। তার মেয়াদ, রাজনৈতিক ক্ষমতার মেয়াদ কতটুকু এটা স্পষ্ট করলেন। এবং ডিসেম্বর পর্যন্ত এটা তো মানে লং পিরিয়ড আমার কাছে মনে হয়, কারণ নির্বাচন করার মতো সমস্ত পরিবেশ বাংলাদেশে বিরাজ করছে এবং না করার জন্য আজকে বাংলাদেশে বিভিন্ন রকম প্রতিবিপ্লবী সিনড্রোম, শুধু সিনড্রোম বলবো কেন, প্রতিবিপ্লবী আয়োজনও শুরু হয়েছে। আপনি দেখেন যে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির যে পরিমাণ অবনতি হচ্ছে এবং পুলিশ এবং প্রশাসনে যে 90% আপনার ফ্যাসিবাদের দোসররা বসে আছে, এটা আপনার প্রাক্তন আইজি বেনজির আহমেদ, তিনি ভার্চুয়াল সবাই অন্যান্য দোসরদের সাথে কিন্তু এই কথাগুলো বলছেন। এখন এদেরকে যদি অপসারণ না করেন, এদেরকে রাখলে আপনি যতই নির্বাচনের ডেট দেন না কেন, নির্বাচনের ডেট আরও দ্রুত দেওয়া উচিত এবং দ্রুতই এই সমস্ত চিহ্নিত দোসর যারা এখনও প্রশাসনে, পুলিশে বিভিন্ন জায়গা আছে, তাদেরকে আপনার অপসারণ করে আইনের আওতায় আনা উচিত। তা না হলে তো আপনার এই সরকারকে বিভিন্নভাবে ব্যর্থ দেখানোর যে অপকৌশল আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে করা হচ্ছে এবং পলাতক ফ্যাসিবাদ তিনি সেখানে বসে বলছেন, এবং ভারত যেভাবে বাংলাদেশের সার্বভৌমত্বকে আপনার ক্ষুণ্ণ করছেন বিভিন্ন কারণ, একজন পলাতক স্বৈরাচার তার দেশে পালিয়ে বিভিন্ন রকম বক্তব্য দিয়ে আজকে বাংলাদেশের যে পরিস্থিতি টালমাটাল সৃষ্টি করেছে এবং বিভিন্ন স্থানে আপনার আওয়ামী লীগের নেতা কর্মীরা ভাঙচুর, তারপরে বিভিন্ন রকম ভ্যান্ডালিজমের সাথে জড়িত হচ্ছে, সেখানে আবার ছাত্র ভাইরা বা বিপ্লবী শক্তিরা অংশগ্রহণ নিচ্ছে, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনেকটা নিশ্চুপ বা নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে থাকে। এটার রহস্য কি? রহস্য ওই একটাই, বেনজির আহমেদ সাবেক পুলিশ কর্মকর্তা যেটা বলেছেন 90% আওয়ামী লীগের লোক এখনও পুলিশ প্রশাসনে এবং প্রশাসনে রয়েছে। অতএব তারা তো এই অস্থিতিশীল পরিবেশ রেখে তাদের ফ্যাসিবাদকে পুনর্বাসন করতে চায়। এখন সরকারের কাছে আমার দাবি মানে বক্তব্য যে তিনি তো যে ডিসেম্বরে নির্বাচনের তারিখটা ঘোষণা করলেন, অর্থাৎ আরও একটি বছর, প্রায় 11 মাসের মতো বাকি। এই 11 মাস তিনি 6 মাস যেভাবে দেশ চালিয়েছেন, এই 11 মাস যদি এইভাবে দেশ চালায় তাহলে কি আমাদের অভ্যুত্থান ব্যর্থ হবে না? কারণ এই অভ্যুত্থানের ফসল হলো এই সরকার, এবং এই সরকারকে সফল করার দায়িত্ব আমাদের সমস্ত রাজনৈতিক দলের। ঠিক একইভাবে সরকারেরও দায়িত্ব হবে যে আমরা তাকে যেভাবে আস্থায় নিয়েছি তিনি যেন রাজনৈতিক দলকেও সেভাবে আস্থায় নেই। অন্য কোনো যে দায়িত্ব তার বহন করা উচিত না, অন্য কোনো দায়িত্ব তিনি বহন না করে, এবং তার যে রোডম্যাপ
এই যে ডিসেম্বরে নির্বাচন হবে, এটা তো আমি বললাম যে অনেক দেরি হয়ে যাচ্ছে, আরও আগেই নির্বাচনটা অনুষ্ঠান করতে পারেন। অতএব তিনি তার ক্ষমতার মেয়াদ, নির্বাচনের স্কেডিউল, এই সব কিছু যদি পরিষ্কার করে বলেন এবং এই নির্বাচন ছাড়া এবং জনগণের দুর্দশা লাঘবে, জনগণের আজকে দুর্দশা বিশেষ করে আপনার দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এইসব বিষয় অ্যাড্রেস করে তার একটা পরিকল্পনা বাংলাদেশের মানুষকে দেওয়া উচিত। শুধু নির্বাচনের ডেট ঘোষণা করলেন, সেটার সাথে সব রাজনৈতিক দল ঐক্যমত হবে কিনা আমি জানি না। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা অনেক দূরে অনেক দেরি করে ফেলে দিয়েছে, এখন অনেক দেরি। তো সেক্ষেত্রে বিএনপির কৌশল কি হবে? বিএনপি যে চাপে রাখার কৌশল, না বিএনপি চাপে রাখার কথা, বিএনপি নির্বাচনের কথা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে বলছে, আমরা এখনো কি সেটাই আপনারা চাইলে? না, আমরা বলছি যে এই রোজার আগে আমরা 5 আগস্ট একটা তারিখ দেওয়া হয়েছিল যে 5 আগস্ট বিপ্লবের তারিখকে স্মরণীয় করে রাখার জন্য ওই দিন নির্বাচন দিতে পারে, এটা বিএনপি তরফ থেকেই বলা হয়েছিল। হ্যাঁ, আমরা তো সেটা এখনো ওই পর্যায়ে আছি। আমি সেজন্য বললাম যে ডিসেম্বরটা অনেক দূর হয়ে যায়, আমরা তো 5 আগস্টের কথা বলছি। এখন সরকার যেহেতু নির্বাচনের তারিখ নিয়ে এখনো ধোঁয়াশা, যদিও আপনি ডিসেম্বরকে বললেন, আমরা তো বলছি আরও আগে, এবং মানুষের নিত্যপণ্যের দামের ফলে মানুষের যে দুঃখ দুর্দশা, সেটা লাঘবের জন্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য এবং ফ্যাসিবাদের বিচার, পলাতক ফ্যাসিবাদকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো। আমরা দেখেছি যে সমস্ত 5ই আগস্টের পর ফ্যাসিবাদের যে সমস্ত দোষররা গ্রেফতার হয়েছিল, তাদের প্রায় 550-র বেশি লোকের জামিন হয়েছে। সুতরাং বিচারাঙ্গন থেকে শুরু করে প্রশাসনে এবং পুলিশ প্রশাসনে যে 90% বলা হচ্ছে যে আওয়ামী লীগের দোসররা বসে আছে, তাদেরকেও অপসারণ করতে হবে। তা না হলে আপনি, আর সেটা যদি না করতে পারেন, তাহলে অবিলম্বে নির্বাচন দিয়ে আপনার এই সমস্ত ফ্যাসিবাদকে আপনার বিচারের মুখোমুখি করতে হবে। কারণ আপনি তো পারছেন না, আপনি তো, আপনার শিথিলতা রয়েছে, আপনি জনগণ আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে নিয়েছে। তার ফলে গত 2-3 দিন ধরে আমরা দেখছি যে বাংলাদেশকে বিশ্বের দরবারে যে এনার্জি রাষ্ট্র আলোচনা করবো। আরো স্পেসিফিক আপনার কাছে প্রশ্ন আছে, আমি একটু সোহরাবের কাছে যেতে চাই। সোহরাব ভাই, বিচারের কথা বলছিলেন আজুল বাড়ি হেলাল, জামায়াত ইসলামের আমির, নায়েবে আমির আজকে কক্সবাজারে বলেছেন যে গণহত্যার বিচার সবার আগে, তারপর অন্য কিছু। আর আমি পূর্বে যে কথাটি বললাম যে নির্বাচনের একটি সম্ভাব্য তারিখ বা সম্ভাব্য সময় নির্দিষ্ট করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার কি মনে হয় যে নির্বাচনের ব্যাপারে যে শঙ্কা ছিল তা কি কাটলো, না আরো জটিল হলো পরিস্থিতি? ধন্যবাদ এবং হেলাল ভাইকে শুভেচ্ছা। নির্বাচন 5 আগস্টের গণ অভ্যুত্থান হলো দুটো লক্ষ্য ছিল প্রধানত। একটা হচ্ছে স্বৈরাচারের পতন, যেটি 5 আগস্ট হয়ে গেছে, আর দ্বিতীয় হচ্ছে বাংলাদেশকে গণতান্ত্রিক অভিযাত্রায় নিয়ে যাওয়া। এবং গণতান্ত্রিক অভিযাত্রায় নিয়ে যাওয়ার প্রধান এবং প্রথম পূর্বশর্ত হচ্ছে নির্বাচন। নির্বাচন হতেই হবে। তবে এই নির্বাচনে অংশীজন, আন্দোলনের অংশীজন, রাজনৈতিক দল, ছাত্র নেতৃত্ব, নাগরিক সমাজ, এদের সঙ্গে আলোচনা করেই নির্বাচনের দিন তারিখ ঠিক করতে হবে। হ্যাঁ, হেলাল ভাই বলেছেন যে ডিসেম্বর অনেক বিলম্ব হয়ে গেছে, কেউ বলবেন যে জুনেই হওয়া উচিত। এখন এটি আলোচনার মধ্য দিয়েই হওয়া। এখন আমরাও এটাও দেখছি একটু বিস্ময়কর যে প্রধান উপদেষ্টা যেসব নীতি নির্ধারণী কথা বলেন বিদেশি গণমাধ্যমের সঙ্গে, দেশের মানুষের সঙ্গে, অর্থাৎ তার একটা প্রেস উইং আছে, তার মাধ্যমে, অথবা তিনি নিজেও বলতে পারেন, বা তিনি রাজনৈতিক দলগুলোর সাথে বসে এই যে গত 3-4 দিন ধরে যে সমস্যা তৈরি হয়েছে, একটা ভয়াবহ সংকট, আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে নেওয়া, এটি খুবই বিপজ্জনক। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বহির্বিশ্বে একটা ভাবমূর্তি আছে, উজ্জ্বল ভাবমূর্তি, তার ভাবমূর্তি এবং বাংলাদেশের ভাবমূর্তি, উভয়ের জন্য কিন্তু এটি কী বলে উদ্বেগজনক। এবং সেক্ষেত্রে কীভাবে তিনি গত 2 দিনে 3টি বিবৃতি দিয়েছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন যাতে হয়। এখন তিনি কাকে আহ্বান জানাচ্ছেন, তিনি কার কাছে উদ্বেগ প্রকাশ করেছেন? উদ্বেগ প্রকাশ করবে তো জনগণ, রাজনৈতিক দলগুলো, এবং সরকারের কাজ হচ্ছে ব্যবস্থা নেওয়া, মানুষ যাতে আইন নিজের হাতে তুলে না নিতে পারে, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হয়।
এখন দেখুন, সাবেক প্রধানমন্ত্রী একটা উস্কানিমূলক বক্তৃতা দিয়েছে এবং পুরো গণ অভ্যুত্থানকে অস্বীকার করেছে। সেটা কিন্তু নিন্দিত হয়েছে, মানুষ এবং ক্ষুব্ধ হয়েছে। কিন্তু এই ক্ষোভের বহিঃপ্রকাশটা যদি গণতান্ত্রিকভাবে হতো, যেটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক সমাজের নাগরিক কমিটির পক্ষ থেকে বলা হয়েছিল যে তিনি যখন ভাষণ দিবেন তখন এই যে গণহত্যার চিত্র সারা দেশে দেখানো হবে। এভাবে নিয়মতান্ত্রিক যদি প্রতিক্রিয়াটা হতো তাহলে কিন্তু এই সাবেক স্বৈরশাসক বা তাদের অনুসারীরা এই সুযোগটা নিতে পারতো না, যে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি এভাবে ম্লান হতো না। সুতরাং আমরা আমাদের সব কিছুই করতে হবে মাথা ঠান্ডা রেখে, এবং আইন লঙ্ঘন করা যাবে না, আইন ভঙ্গ করা যাবে না, আইন নিজের হাতে তুলেও নেওয়া যাবে না। একটি বাড়ি ভাঙলেই কি বিপ্লব সফল হয় এবং বাড়িটি না ভাঙলে বিপ্লব ব্যর্থ হয়ে যায়? এটি নয়। হ্যাঁ, সাবেক প্রধানমন্ত্রীর ভাষণে ঔদ্ধত্য ছিল, সত্যকে অস্বীকার করা ছিল এবং এক ধরনের দম্ভ ছিল। এর প্রতিবাদ কিন্তু সারা দেশের মানুষই কিন্তু এটিকে গ্রহণ করেনি। প্রথমত হচ্ছে যে মানুষ যে গ্রহণ করেনি, এটা হচ্ছে বড় জনগণের জন্য বড় পাওনা, এমনকি সরকারের জন্যও। কিন্তু এই বিষয়টিকে আমরা কি বলে আইনি পথে নিতে পারলাম না। এমনকি ধরুন 32 নম্বরে যারা বিক্ষুব্ধ, তারা যে 3 দিন ধরে এখানে অবরোধ করে রাখতেন যে এই সাবেক প্রধানমন্ত্রীকে ফিরে নিয়ে আসা না পর্যন্ত, অথবা তার বিচার না হওয়া পর্যন্ত, অথবা একটা বিচারে আমরা অগ্রগতি না দেখা পর্যন্ত আমরা এখান থেকে যাব না। মানে একটা অশান্তি করে কিন্তু কোনো বড় কিছু অর্জন করা যায় না। সুতরাং এটি একটি বড় এই সরকারের জন্য ধাক্কা। এবং দেখুন যে গাজীপুরে যে ঘটনা ঘটল এবং আমাদের তরুণ যে ছাত্র 15 জন আহত হলেন এবং তার কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছেন, একজন আইসিইউতে আছে, একজনের অবস্থা গুরুতর। তো এটা তো আমরা চাইনি। এবং সেখানে কিভাবে হয়েছে এটি ছাত্রদের একটা ব্যাখ্যা, আবার সেখানে যদি উস্কানিও থাকে, প্রশাসন কি করেছে, যেটি পরবর্তীকালে দেখলাম যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি করেছে। হেলাল ভাই যে কথাটি বললেন যে পুলিশ তো নিষ্ক্রিয়। এখন ফেসিবাদের দোসর হোক বা দোসর না হোক, আমরা পুলিশকে গত 6 মাসে সক্রিয় দেখিনি। এমনকি পুলিশের সহায়তায় যে সশস্ত্র বাহিনীর সদস্যরা এসেছেন, তাদেরও তো খুব তৎপরতা দেখিনি। অর্থাৎ আইন রক্ষার ক্ষেত্রে, জনগণের জানমাল নিরাপত্তা রাখার ক্ষেত্রে। সুতরাং এক ধরনের মানুষের মধ্যে অনিশ্চয়তা আছে। তবে আমি মনে করি নির্বাচন যখনই হোক, 6 মাস আগে হোক বা পরে হোক, আইন উপদেষ্টা কিন্তু বলেছেন যে আমরা অযথাবে সময় ক্ষমতা ধরে রাখার ইচ্ছা আমাদের নেই। এই যে প্রস্তাবগুলো এসেছে এটা নিয়ে আলোচনা করে, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে একটা ন্যূনতম সংস্কার করে একটা সিদ্ধান্তে আসা। তা আমরা খুবই আশাবাদী হতে চাই। কিন্তু আবার কোনো পক্ষ, যে সেটি রাজনৈতিক দলের পক্ষ থেকে হোক, ছাত্র নেতৃত্ব অথবা অন্তর্বর্তী সরকার, কেউ যদি এটা সমঝোতা বোঝাপড়া হতে হবে। কেউ যদি বলে যে আমার এই দাবি না মানলে আমি কোনো কিছু মানব না, যেমন জামাতের নেতা বলেছেন যে কি বিচার আগে। এখন বিচার আগে সবারই দাবি, কিন্তু বাংলাদেশে বিচার ব্যবস্থা এটি কিন্তু প্রলম্বিত, দীর্ঘ সময়ের প্রয়োজন। আপনি বিচার তো সাক্ষ্য প্রমাণ দরকার হবে। তো সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা, এবং যেভাবে মামলা হয়েছে, ধারাও মামলা হয়েছে, আওয়ামী লীগ আমলে মামলা ছিল, গায়েবী মামলা, ঘটনা না ঘটলেও মামলা দেওয়া হয়েছে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। আর এখানে দেখুন, যারা অপরাধ করছে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হোক, যে অপরাধ করছে সেই অপরাধে মামলা দেওয়া হোক। কেউ যদি স্বৈরাচারকে সমর্থন করে সেই জন্য যদি মামলা হয়, সেটা হতে পারে। কিন্তু আপনি গয়রাহ হত্যা মামলা দিলেন যে কেউ নির্বিচারে, এবং যে ব্যক্তি ধরেন দিনাজপুরে ছিল তাকে ঢাকার হত্যা মামলায় দিলেন, বা যিনি ঢাকায় ছিলেন তাকে দিনাজপুরের হত্যা মামলায় জড়ালেন। তো এটা প্রমাণ করতে পারবেন না। আর হত্যা মামলা এমন, এটি একটা সাক্ষ্য প্রমাণ না হলে এটি বিচার প্রক্রিয়া এবং নির্বাচন সিমেন্টিনাসলি আগাতে হবে আর কি, সেটাই। যেটি হেলাল ভাই বলেছেন, প্রক্রিয়াটা শুরু হোক,
এই সরকার প্রক্রিয়াটা যেখানে যেখানে রেখে যেতে পারবে, এরপর থেকে নির্বাচিত হবে সরকার, নির্বাচন সেজন্য এবং নির্বাচিত সরকারের অর্থাৎ রাজনৈতিক দলগুলোর এই অঙ্গীকার করতে হবে, এবং সেটি যারা ক্ষমতায় আসবে এবং ক্ষমতার বাইরে থাকবে সবারকে এই ব্যাপারে ঐকমত্য হবে। এর বিচারের ব্যাপারে আমাদের দ্বিমত নেই, এবং ধন্যবাদ বিচার প্রক্রিয়াকে আমরা এগিয়ে নেব। ধন্যবাদ সোহরাব হাসান। আলোচনার শুরুতে আপনারা দুজনই উদ্বেগ জানালেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। আজ রাত থেকেই একটা প্রেস বিজ্ঞপ্তি এসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে আজ রাত থেকেই যৌথ বাহিনীর অভিযান, যেটাকে নাম দেওয়া হয়েছে অপারেশন ডেভিল হ্যান্ড, শুরু হচ্ছে। ডেভিল হ্যান্ড। এই অভিযানের মধ্য দিয়ে এবং গাজীপুরে যে ঘটনা ঘটেছে, আপনার কি মনে হয় যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর সরকারের যে নিয়ন্ত্রণ এই মুহূর্তে নেই সেটা ফিরে আসতে পারে, বা আসলে অভিযানটা কেমন কিভাবে শোনেন, চালানো উচিত? সব কিছুই টু লেট, সব কিছুই মানে এই সরকারটাকে আমাকে লেট লতিফ সরকার মনে হয়। সব আপনার 5ই আগস্টের পরে যেই কাজ করা দরকার ছিল, এই যে এখন অপারেশন ডেভিল হান্ট যে প্রোগ্রামটা দিলে, তো 5ই আগস্টের পরেই করা উচিত ছিল। এখন আপনি স্বৈরাচারকে পরাজিত, ফ্যাসিবাদকে পরাজিত, বিতাড়িত হাসিনাকে জায়গা করে দিয়ে আপনি এখন ডেভিল হান্ট, আমরা কংগ্রাচুলেট করি, অভিনন্দন জানাই, কিন্তু আপনি এতদিন পরে আপনার বিতাড়িত হাসিনাকে জায়গা করে দিয়ে তার দোসরদেরকে প্রশাসনে রেখে, আমরা বহুবার বলছি এইসব কথা, বহুবার বলেছি। এবং আমরা যে আপনি একটা কথা বলছেন সাইমালটেনিয়াসলি নির্বাচন, বিচার, সংস্কার, আরও যে সমস্ত টার্মিনোলজি ইনভেন্ট করেছে টু কমব্যাট দ্য ইলেকশন, টু স্টপ দ্য ইলেকশন, সেই সব জিনিস কিন্তু আমরা বারবার বলছি যে সাইমালটেনিয়াসলি চলতে পারে, এবং এটাই স্বাভাবিক। যে রাখতে পারে সে চুলও বাঁধতে জানে, একটা কথা আছে না? তা আপনি সংস্কারও করবেন, আপনি বিচারও করবেন, আপনি আইন শৃঙ্খলার পরিস্থিতির নিয়ন্ত্রণও করবেন, আপনি নির্বাচনও করবেন। কিন্তু যারা বলতো যে সংস্কার বিচার না করে নির্বাচন করা যাবে না, এখন কেন সুর তুলেছেন যে অবিলম্বে নির্বাচন দরকার? বিএনপি তার রাজনৈতিক অভিজ্ঞতা দিয়ে বারবার বলছে যে এইভাবে যদি ফ্যাসিবাদকে জায়গা করে দেওয়া হয়, উপদেষ্টা পরিষদে যদি ফ্যাসিবাদের জায়গা হয়, বিভিন্ন প্রশাসনে যদি ফ্যাসিবাদের জায়গা হয়, তাহলে আমরা এই সরকারের পরে তারপরও সমর্থন করছি। কারণ সরকারের ব্যর্থতা মানে বাংলাদেশের বিপ্লবের ব্যর্থতা, আমাদের ব্যর্থতা। সুতরাং সরকারের উচিত হবে রাজনৈতিক দলগুলোর সাথে, দেখেন বলা হয়েছিল যে সংস্কার প্রস্তাব সব জমা হলে আপনার জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে আপনার আলোচনা শুরু হবে, সরকার ভার্সেস পলিটিক্যাল পার্টিস। কিন্তু দেখেন সেটা আপনার মধ্য ফেব্রুয়ারিতে না, এই যে মানে আর কয়েকদিন পরে হবে, তারও কোনো স্পষ্ট বার্তা শুরু হবে। সমস্ত সংস্কার প্রস্তাব যখন জমা পড়ে গেছে, 6টা পড়েছে, আমাদের রাজনৈতিক দলগুলোটাও পড়েছে, অর্থাৎ কোন কোন বিষয়ে সংস্কার করলে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা যায়, সেটা দ্রুত করা হচ্ছে না কেন? না করে বিভিন্ন রকম বয়ান তৈরি করা হচ্ছে, বিভিন্ন রকম বয়ানের ফলে আপনার বিভিন্ন রকম জিনিসও তৈরি হচ্ছে, যে এখন অপারেশন ডেভিল হান্ট করতে হচ্ছে। আপনি তো এটা 5 তারিখের পরেই করতে পারতেন, তা না করে সব কিছু ছেড়ে দিয়ে আজকে ফ্যাসিবাদকে আপনি জায়গা করে দিলেন। এবং ভারতকে আপনি ভারতের বিরুদ্ধে অনেক কূটনৈতিক বার্তা দিয়েছেন, অনেক অ্যাকশনেবল কথা বলেছেন। এই যে পরাজিত ফ্যাসিবাদ যে ভারতে বসে আপনার বিভিন্ন রকম কথা বলছে বাংলাদেশকে আনস্টেবল করার জন্য, বেনজির বলল, আরও অনেক আপনার ফ্যাসিবাদের দোসররা বলছে ভার্চুয়াল জগতে, এবং তাদের দোসররা সেখানে উৎসাহিত হচ্ছে, এবং তারা তো এখানে বাংলাদেশে রয়েছে। সুতরাং এদেরকে ব্যবস্থা না নিয়ে আপনি যদি অপারেশন ডেভিল হান্টের নামে এখন বিপ্লবীদের গ্রেপ্তার করেন, এখন সাধারণ জনগণকে গ্রেপ্তার করেন, সামাজিক শক্তিগুলোকে গ্রেপ্তার করেন, আপনাকে অবশ্যই ডেভিল হান্টে আপনাকে সুনিশ্চিত করতে হবে যে ফ্যাসিবাদের দোসর যারা বাংলাদেশে এই ফ্যাসিবাদকে বিভিন্ন সময় লালন করেছে, এবং এই বিভিন্ন ভাঙচুরের সাথে, বিশেষ করে গোপালগঞ্জ এবং পাবনায় যে ঘটনাটি ঘটলো, গোপালগঞ্জে আমি দেখলাম পুলিশের গাড়ি ভেঙে ফেলাইছে, পাবনায় দেখলাম আওয়ামী লীগের এক নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে, তাই না? তারপরে গাজীপুরে আজকে যে ঘটনাটি ঘটলো, একটা বৈষম্য বিরোধী আমাদের ছাত্রদের একজন গুলিবিদ্ধ হলো। এরকম বিভিন্ন জায়গা আপনার লিফলেট বিতরণ করছে আপনার এই যে নিষিদ্ধ ঘোষিত দলগুলো।
বিভিন্ন রকম কর্মসূচি পালন করতে হচ্ছে। এখানে আপনি যদি বলেন যে যে আইন মেনে সব কিছু, আইন মেনেই সব কিছু করতে হবে, এই অপারেশন ডেভিল হান্টটা কাকে হান্ট করবে, ডেভিল কারা, এই সংজ্ঞা তো দিতে হবে। ডেভিল কারা, আপনি এখন সবাইকে গড়ে ডেভিল বললে তো হবে না। আর কাকে হান্ট করবেন আপনি? অবশ্যই যারা এই পরাজিত ফ্যাসিবাদ, যে পরাজিত স্বৈরাচার, তাদের যারা এই নির্বাচনকে ব্যাহত করতে চাচ্ছে, বাংলাদেশকে অস্থিতিশীল করতে, তাদেরকে আপনার হান্ট করতে হবে। এবং অন্যান্য রাজনৈতিক দলের প্রতি আমার আহ্বান থাকবে যে আপনারা দেরিতে হলেও বলছেন, আপনি যেটা বলছেন যে জামাত ইসলামের মূল আমির যে তিনি বলছেন যে বিচার না করে, কিন্তু নায়েবে আমির কিন্তু আজকে অন্য কথা বলছে। সে বলছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, যেটা আপনার জাপানি টেলিভিশনে ডক্টর ইনুস যেটা বলেছে। সুতরাং এই সমস্ত রাজনৈতিক দলকে বলছি যে ভুল আপনারা এতদিন করেছেন, করে এই আপনার এই আওয়ামী ফ্যাসিবাদকে জন্ম দিয়েছেন, সেই দেখেন স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের সময় আমরা স্বৈরাচারের বিরুদ্ধে সবাই যখন সবাই বিএনপি যে যখন ডাক দিল, তখন কোন দুইটি রাজনৈতিক দল স্বৈরাচার এরশাদকে আপনার লালন করেছিল? আবার দেখেন যে আমাদের বিরুদ্ধে কারা 96 সালে একবার কাদের সাথে এক হয়ে, স্বৈরাচারের সাথে এক হয়ে বাংলাদেশের গণতন্ত্রকে নষ্ট করলো। এবং 2008 সালেও বিএনপি কিন্তু 2008 সালের নির্বাচনে বলেছিল যে এই ফখরুদ্দিন মইনুদ্দিনের আন্ডারে 2 বছর যে মেয়াদী সরকার, কখনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তখনও অনেক রাজনৈতিক দল ভুল করেছিল। এখনও আবার এই 24-এর গণ অভ্যুত্থান নিয়ে কিন্তু তারা ভুল রাজনৈতিক বয়ান দিচ্ছে। সুতরাং বিএনপি তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম থেকে, বিএনপি কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় সংগ্রামী দল। দেখেন আপনার এরশাদ বিরোধী 9 বছর আন্দোলন করেছি আমরা, হাসিনার এগেনস্টে 6 বছর, এবার 17 বছর। আমাদের জন্মের অর্ধেকটার বেশি সময় গেছে আন্দোলন সংগ্রাম করতে, এবং আমরা বাদ বাকি সময় সরকার চালিয়েছি। অর্থাৎ আমাদের অভিজ্ঞতায় বলে যে এই সরকার যেহেতু পারফরমেন্সের দুর্বলতা রয়েছে, এবং এই সরকার বিভিন্ন আপনার যেই কাজ তার করার দায়িত্ব না, তার অতিরিক্ত দায়িত্ব বহন করছে, এবং সরকারের ভিতরে ফ্যাসিবাদের ভূত লুকিয়ে রয়েছে, তাদেরকে সে অপারেশন করতে পারছে না, সব কিছু দেরি করে ফেলছে। সুতরাং আমরা মনে করি অবিলম্বে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে বাংলাদেশের সরকারে, সেই রাজনৈতিক শূন্যতা পূরণে একটি রাজনৈতিক সরকার, এর জন্য যতটুকু সংস্কার করার দরকার আমরা তো প্রস্তাব দিয়েছি। কেন আপনি লেট করছেন, কেন আপনি দেরি করছেন? বুঝতে পেরেছি হেলাল ভাই। সোহরাব হাসান, এই যে যেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, এই জন্য যে অভিযান পরিচালনা হবে, এর পাশাপাশি আমরা তো এও তো দেখছি যে বিভিন্ন জায়গায় মব নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা। এই যে অভিযান পরিচালনা এবং কাউকে কাউকে সুযোগ দেওয়া, আপনার কি মনে হয় যে অন্তর্বর্তী সরকারের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ভিতর বা উদ্যোগের ভিতর কন্ট্রোভার্সি আছে? না, কন্ট্রোভার্সি না। যে কোনো সরকারের তার যে লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আইন শৃঙ্খলা রক্ষা হচ্ছে প্রথম শর্ত। আইন শৃঙ্খলা ঠিক না হলে কোনো কিছুই হবে না, সংস্কার হবে না, নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, আপনার বাজার নিয়ন্ত্রণ করা যাবে না। সরকারের প্রথম থেকে উচিত ছিল আইন শৃঙ্খলাকে গুরুত্ব দেওয়া, আইন শৃঙ্খলার উন্নয়নে। সেখানে আমরা দেখলাম যে এটি পুলিশ নিষ্ক্রিয় ছিল ঠিক, কিন্তু পুলিশ কেন নিষ্ক্রিয় সেটি অনুসন্ধান করা উচিত ছিল। পরবর্তীকালে সবাই তো আর গণহত্যার সাথে জড়িত ছিল না, যারা জড়িত ছিল না তাদেরকে অভয় দেওয়া হয়েছে কিনা, দ্বিতীয় হচ্ছে যে তাদেরকে কাজে লাগানো যাচ্ছে কিনা। আবার আমরা তো পুলিশের বাইরে র্যাব আছে, বিজিবি আছে, এবং সশস্ত্র বাহিনীকেও নামানো হয়েছে। তারাও যৌথ বাহিনীর সদস্য হিসাবে তারা কিন্তু বিভিন্ন অভিযানে আছে। তারপরও কেন এই ঘটনা ঘটছে? একটা হচ্ছে যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে কিন্তু আইন অমান্য করা যাবে না কোনো ক্ষেত্রে, সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হোক, সেটি সরকারের অংশীদার হোক, অথবা রাজনৈতিক দলের নেতাকর্মী হোক, কাউকেই আইনের ঊর্ধ্বে রাখা যাবে না। এবং আমি যদি আইন পালন না করি, অন্যকে আইন পালন করতে বলার, সেটি মানুষ বিশ্বাস করবে না বা সেটি পালন করবে না। সরকারকে আইন শৃঙ্খলার উন্নতি ঘটাতেই হবে। এখন অপারেশন ডেভিল হান্ট এটি সফল হবে কি না, এটি নির্ভর করবে সরকারের সদিচ্ছা, সক্ষমতা এবং জনমানুষকে কতটা আস্থায় নিতে পারে।
যদি এরকম ঘটনা ঘটে, আপনি নিরীহ মানুষকে হয়রানি করছেন, যেটি বিগত সরকার আওয়ামী লীগ সরকার করেছে, আপনি যে কোনো অভিযানের বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে করত। এখানে যদি আওয়ামী লীগের কোনো নেতাকর্মী অন্যায় করে, অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু যদি অন্যায় না করে, আবার অন্য দলের কোনো নেতাকর্মী অন্যায় করার পর যদি ছাড় দেওয়া হয়, তাহলে কিন্তু সেই অভিযান সফল হবে না। এক্ষেত্রে আমি ৭৪ সালে যে বঙ্গবন্ধুর যে সেনাবাহিনী যে অভিযান চালানো হয়েছিল জরুরি অবস্থা ঘোষণা করে, সেই অভিযান ব্যর্থ হলো কেন? কারণ যেখানেই অভিযান চালাতো দেখা যেত আওয়ামী লীগের নেতাকর্মী, এবং উপর থেকে নির্দেশ আসতো যে এদের ধরা যাবে না, বা ধরলেও ছেড়ে দিতে হবে। এরকম না হয়, এটি হচ্ছে অভিযানের ক্ষেত্রে। দ্বিতীয় হচ্ছে, এই সরকার তো জনগণের ভোটে নির্বাচিত নয়, একটি আন্দোলনের মধ্য দিয়ে এসেছে। সুতরাং এই সরকারের বৈধতা কিন্তু জনগণ, বৈধতা শক্তি, এবং এই জনগণের প্রতিনিধিত্ব করে কে? রাজনৈতিক দলগুলো, যারা সক্রিয় মাঠে আছে। তো সুতরাং রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন হবে এখানে, যেখানেই অভিযান হোক, সেটা একটি জেলা হোক, উপজেলা হোক, বা একটি ইউনিয়ন হোক, শিল্পাঞ্চল হোক, রাজধানী হোক, সেখানে আমি মনে করি রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নিতে হবে, যাতে তারা, কারণ এই সরকার সবাই তো চিনে না, এই সরকার তো কোনো অপরাধীকে চিনে না। এখন পুলিশের গত 15 বছরের ফাইল দেখে যদি তালিকা দেওয়া হয় যে এরা হচ্ছে অপরাধী, তাহলে তো বিরোধী দলের বেশি, মানে তখন যারা বিরোধী দল ছিল তাদের নেতাকর্মীদের তালিকাই দীর্ঘ। সুতরাং এটি খুব কঠিন কাজ, আবার চাইলে করা যাবে না তাও নয়। দ্বিতীয় যেটি আইনশৃঙ্খলার পরে হচ্ছে জনগণের স্বস্তি, মানে সেটা হচ্ছে বাজার নিয়ন্ত্রণ করতে হবে। সামনে রোজা, যদি সেটি নিয়ন্ত্রণ করতে পারে মানুষ কিন্তু সাধুবাদ জানাবে, আর যদি না পারে তখন কিন্তু এই আইনশৃঙ্খলাও কিন্তু হুমকির মুখে পড়বে, আর সরকারের যে সংলাপ সেটাও হুমকির মুখে পড়বে, এবং নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা এখন পর্যন্ত আছে সেটি এই অনিশ্চয়তা থেকে যাবে। সুতরাং সরকারের সামনে কিন্তু বড় চ্যালেঞ্জ। সমাজ যেভাবে চলছে সেভাবে চললে হবে না, যেটি হেলাল ভাই বললেন। সরকারকে আরও তৎপর হতে হবে, আরও সক্রিয় হতে হবে, আরও বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নিতে হবে, সবাইকে নিয়ে সিদ্ধান্ত নিতে হবে, এবং সরকারের কোনো কার্যক্রম যাতে না মনে হয় যে সরকার কোনো পক্ষে হেলে পড়েছে। সরকারের অনেক কার্যক্রমে গত 6 মাসে আমরা দেখেছি বিভিন্ন দল থেকে অভিযোগ এসেছে যে তারা তাদের কথার মানে তার প্রতিপক্ষকে সুবিধা দিচ্ছে, তাদের কথা শুনছে। সুতরাং এই মানে হেলে পড়া চলবে না একেবারে। মানে 6 মাস পারফরমেন্সে আপনি সরকারকে কি পাস মার্ক দিবেন না দিবেন না? না, পাস মার্ক বা ফুল মার্ক এটি হচ্ছে কি, মার্ক দেওয়ার জনগণই দেবে। এখন এই সরকারকে মার্ক দেওয়াটাও কে দেবে? জনগণ। তাই জনগণের প্রতিনিধিত্ব করে কে? রাজনৈতিক দলগুলো। হ্যাঁ, রাজনৈতিক দলগুলোর এখনও পর্যন্ত এই সরকারের প্রতি আস্থা আছে, কেউ তো অনাস্থা প্রকাশ করে, সন্তুষ্ট নয়, এরকম সন্তুষ্ট নয়, কিন্তু অনাস্থা প্রকাশ করেনি যে সরকারের প্রতি আমাদের কোনো আস্থা নেই, এটা তো বলেনি। যেমন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিশেষ করে 14 নির্বাচনের পর তো বিরোধী দল বলছে তাদের প্রতি আস্থা নেই, কারণ এই সরকার নির্বাচিত নয়। এই সরকার তো এরকম অবস্থা নেই। দ্বিতীয় হচ্ছে, একই সঙ্গে সেটি সাবেক স্বৈরাচার হোক, প্রতিবেশী দেশ হোক, বা অন্য এই যে বহির্বিশ্বের যদি অপপ্রচার, সেটিও বন্ধ করতে হবে, কূটনৈতিকভাবে সেটা মোকাবেলা করতে হবে। আর তারা অপপ্রচার চালাতে না পারে, চালানোর কোনো ভিত্তি না পায়, সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে। ধন্যবাদ। মানে আগের আলোচনায় মানে সোহরাব ভাই যেটি বলছিলেন যে সরকারের ভাবমূর্তি এবং আন্তর্জাতিক বিভিন্ন অপপ্রচারের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়া দরকার। আমি এই প্রসঙ্গে হেলাল ভাইয়ের কাছে জানতে চাই যে আজকে এই প্রেস সচিবও বলেছেন যে বিগত সরকারের অলিগার্ডদের টাকা এবং ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার ইউনিট সরকারকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। তো সরকারও তো কোনো শক্ত স্টেপ নিতে পারছে না এর বিরুদ্ধে। সরকার, আপনি বিভিন্ন জায়গায় আপনি সরকারের সমালোচনা করলেন, কিন্তু এই বিষয়ে আসলে সরকার মানে কি করা উচিত? আপনার যে ভারত সরকারের, দেখেন ভারত যে ন্যারেটিভটা বিশ্বের বুকে তুলে ধরছে, প্রথমে তো আপনার 5ই আগস্টের পরবর্তীতে বললো যে আমাদের এখানে আপনার রিলিজিয়াস ক্লিনজিং হচ্ছে, তারপর পলিটিক্যাল ক্লিনজিং হচ্ছে, বললো না?
সেইটাকে সেই পারসেপশনকে বিশ্বব্যাপী মোকাবেলা করবার জন্য আমাদের সরকার কোনো রকম ন্যারেটিভ কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে পারেনি, বরঞ্চ আমাদের দল বিএনপি ভারত বিরোধী অনেক প্রোগ্রাম করে আমরা সেই কাউন্টার ন্যারেটিভগুলো তৈরি করেছি। আমাদের এম্বাসি অবরোধ করা হয়েছে, সীমান্তব্যাপী আমরা লং মার্চ করেছি এইসবের মাধ্যমে। এখন আবার যে অ্যানার্কিগুলো, এই যে ঘটনাগুলো গত 2 দিন ঘটে গেল বিশ্বের বুকে, যদি আমাদের এই ঘটনাকে অ্যানার্কি হিসাবে দেখাতে চাই, তো এটা যে অ্যানার্কি না, এটা হলো ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ এবং ফ্যাসিবাদের বারবার ফিরে আসার যে সিনড্রোম, তার বিরুদ্ধে যে মানুষের ক্ষোভ, এরকম ন্যারেটিভ কিন্তু বিশ্বব্যাপী তাকে আপনার দাঁড় করাতে হবে সরকারকে, এটা সরকারের দায়িত্ব। আপনার শফিকুল আলম কি বললো তার এই বক্তব্যটা বোঝা উচিত যে আপনাদের বিরুদ্ধে যে পারসেপশন তৈরি করার চেষ্টা করা হচ্ছে ভারত থেকে, আপনি তার কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে হবে আপনাকে। পারিনি এখনো। আরেকটা আমার মূল বক্তব্য এখন যেটা, সেটা হলো দেখেন যে বলছেন যে অপারেশন ডেভিল হান্ট, ডেভিলদের হান্ট করবেন, এই হান্ট পরিচালনা করবে কারা? 90% পুলিশ তো আপনার ফ্যাসিবাদের দোসর। এটা তো বেনজির সাহেব বলছেন, তাই না? তো এখন আপনি এই যে ডেভিল হান্ট, এই যে শয়তান ধরার যে যে অভিযানে নামছেন, সেখানে যদি 90% ওই রকম আওয়ামী লীগের দোসর থাকে, তা তো সোহরাব বাইচারি যেটা বললো যে শেখ মুজিবের আমলে যে ঘটনাটা ঘটেছে, যেখানে ধরতে যায় সেখানে দেখে সরকারি কর্মী, তাই না? তো এখানে তো এরা পরিকল্পিতভাবে এটা করতে পারে। দেখা যাচ্ছে যে বিপ্লবীরা বা সাধারণ জনগণ, অর্থাৎ যারা ফ্যাসিস্ট না, ফ্যাসিবাদের দোসর না, তারা হয়তো কোনো ঘটনার সাথে জড়িত না, ঘটনার পক্ষে বিপক্ষে কোনো মতামত দিচ্ছে, তাকে আপনি কাঠগড়ায় তাকে ভিকটিম বানিয়ে বললেন যে অমুক আওয়ামী লীগ বিএনপি করে, অমুক জামাত করে, অমুক বৈষম্য বিরোধী করে, আমরা ধরতে পারছি না। পুলিশ যদি এই বয়ান তৈরি করে, তাইলে আপনি কি, তাই তো এই অপারেশন ডেভিল হান্ট তো আপনার বিতর্কের মুখে পারবে। সুতরাং ডেভিল হান্টের সদস্যদেরকে স্বচ্ছতার সাথে, বিশেষ করে আওয়ামী লীগের কোনো দোসর, ফ্যাসিবাদের কোনো দোসর এই অভিযান পরিচালনায় থাকতে হবে না। তারা কিন্তু আবার ন্যারেটিভ তৈরি করবে, একজন নিরীহ মানুষকে ধরে বলবে যে নিরীহ বলতে একটা রাজনৈতিক নেতাকে বলবে তাকে ধরা উচিত ছিল, শেখ মুজিবের মতো ওই বয়ান তৈরি করবে। এবং এই অপারেশন এই ডেভিল হান্টের উদ্দেশ্যই হওয়া উচিত, আমি মনে করি যে সামাজিক সন্ত্রাস, অন্যান্য সন্ত্রাস, এগুলো তো আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, আরও কিছু রয়েছে, সাধারণ বাহিনী রয়েছে, কিন্তু ফ্যাসিবাদের দোসরদের যারা বিভিন্নভাবে বাংলাদেশে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, বাংলাদেশে বসে ভার্চুয়াল জগতে হাসিনার সাথে, বেনজিরের সাথে যোগাযোগ করছে, বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করছে, গুলি করেছে যারা গাজীপুরে, যারা পাবনায় এই কাজ করেছে, এই সব লোককে টার্গেট করে ডেভিল হান্ট করতে হবে। এখন যদি ডেভিল হান্ট বলতে বুঝান আপনি সারা দেশব্যাপী চষে বেড়াবেন, তার জন্য আমি সাধারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ওদের কাজটা কি? এই সমস্ত ন্যারেটিভ তৈরি করা মানেই কিন্তু ফ্যাসিবাদকে জায়গা করে দেওয়ার একটা ব্যবস্থা করা। সুতরাং আমার দৃঢ় বক্তব্য থাকবে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে, আপনারা যে ডেভিল হান্ট যে স্কোয়াডটা করবেন, এই স্কোয়াডটা অবশ্যই ফ্যাসিবাদের কোনো দোষর থাকতে পারে না, দেশপ্রেমিক শক্তিকে রাখতে হবে, তা না হলে তারা কিন্তু ভিন্ন ন্যারেটিভ দাঁড় করাবে। ধন্যবাদ। আমি অন্য একটা প্রশ্ন আপনার কাছে আবারও আসবো। সৌরভ ভাই, আপনার কাছে যে এই কাউন্টার ন্যারেটিভ, আপনি যেহেতু গণমাধ্যমে কাজ করেন, সরকার কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে কি করতে পারে? তারা তো বলেছে তারা পারছে না, বা আন্তর্জাতিক বিশেষ করে ভারতীয় মিডিয়া তৈরির চেষ্টা করছে, এবং আরো অন্যান্য যে অপপ্রচার আছে সরকারের বিরুদ্ধে, সেগুলো তারা সরকার প্রথম দিকে পারছে না। এই প্রশ্নের সাথে পাশাপাশি আপনার কাছে আরেকটি প্রশ্ন, কারণ আমাদের সময় কম, আমি রেখে যেতে চাই, সেটা হচ্ছে যে এই মুহূর্তে রাজনীতির মাঠ সকল দলের জন্য সমতল কিনা, আপনি কি মনে করেন? দুটো ইস্যু। এখানে একজন রাজনৈতিক নেতা আছেন, তিনি বলতে পারবেন আমি যাবো সমতল কিনা, কিন্তু আমরা দেখি যে এখন তো রাজনৈতিক তৎপরতা সেই পুরোদমে শুরু হয়নি। একটা ইতিবাচক দিক হবে এই ফেব্রুয়ারির মধ্যে যদি আলোচনাটা শেষ হয় এবং নির্বাচনের ব্যাপারে সরকার যদি সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণা করে, এবং তাহলে কিন্তু এই যে উদ্বেগ উৎকণ্ঠা আছে, মানুষের মধ্যে অস্থিরতা আছে, সেটি অনেকটাই কেটে যাবে রাজনৈতিক দল, নেতাকর্মীদের মধ্যেও। কারণ সবাই তখন নির্বাচনমুখী হবে। নতুন দল যারা করবে তারাও নির্বাচনমুখী হবে, পুরনো দলে যারা আছেন তারাও নির্বাচনমুখী হবে, এবং জনগণ, মানে রাজনৈতিক দল তো জনগণকে প্রতিনিধিত্ব করে, তাদের মধ্যেও কিন্তু এক ধরনের স্বস্তি আসবে। যাই হোক, আমরা যে তখন আমরা ধরে নিলাম যদি ডিসেম্বরেও নির্বাচন হয়, এই 8 মাস আছে, 9 মাস আছে, 10 মাস আছে, এই সবাই অপেক্ষা করবে যে
আমরা নির্বাচনটি ভালো হলে এবং নির্বাচনের পর আমরা যে আরাধ্য কাজগুলো, সেটা সংস্কার হোক, সেটি জননিরাপত্তা হোক, আর সেক্ষেত্রে মানে সফলতা আসবে। আরেকটি বিষয় হচ্ছে, অনেক এই যে অন্তর্বর্তী সরকারের কারণে বিদেশি বিনিয়োগ আসছে না, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটা মন্দা স্থবিরতা, ব্যবসা বাণিজ্য আমাদের রপ্তানি কমেনি, রপ্তানি বেড়েছে, কিন্তু বিনিয়োগ কিন্তু কমেছে। সুতরাং এই যে, এবং বিনিয়োগ না হলে কর্মসংস্থান হবে না, কর্মসংস্থান না হলে বেকারত্ব বাড়বে, এবং বেকারত্ব থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবেই। সুতরাং একটা আরেকটার সাথে সম্পর্কিত। তবে এই সরকারকে যেটা করতে হবে, জনগণের সাথে সম্পৃক্ততা বাড়াতে হবে। আর কাউন্টার ন্যারেটিভ, সবচেয়ে বড় ন্যারেটিভ হচ্ছে যে প্রচার চালাচ্ছে, যেমন ধরেন এখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার, নির্যাতন, সেটি যদি আমরা ঘটনা না ঘটে, তাহলে কিন্তু এটি যত প্রচার করুক এটি মানুষ বিশ্বাস করবে না, বহির্বিশ্বও করবে না, দেশের মানুষও করবে না। আমরা দুর্গোৎসবে তো সব রাজনৈতিক দলের সক্রিয় সহযোগিতায় সরকার তো দুর্গোৎসব নির্বিঘ্ন করলো, নিরাপদ করলো এবং শান্তিপূর্ণ হলো। তাহলে আমরা প্রতিটি ক্ষেত্রে এ ধরনের, এবং রাজনৈতিক দল সমর্থন করেছে বলেই, বিভিন্ন সংগঠন সমর্থন করেছে বলেই এটা পেরেছে। সুতরাং সমাজের অংশীজনদের সাথে যত বেশি আলোচনা হবে, তাদের যত বেশি আস্থায় আনা যাবে, তত এই, কারণ বাইরে একটা অপপ্রচার করলো বা অতিরঞ্জন করলো, আপনি তার একটা বিবৃতি দিলেন, পাল্টা বিবৃতি দিলেন, তার চেয়ে হচ্ছে যে আপনি অ্যাকশন কী করেন, আপনি কার্যক্রমটা কী, কার্যক্রমটা যদি জনগণের নিরাপদ, এখানকার সংখ্যালঘুরা, সেটা জাতিগত এবং ধর্মীয়, তারা যদি আস্থায় থাকে, তারা যদি স্বস্তিতে থাকে, নিরাপদ বোধ করে, তাহলে আপনি যত প্রচার হোক না কেন, সেই প্রচারকে আপনি খণ্ডন করতে পারবেন, এবং এটা বিবৃতি দিয়ে খণ্ডন করতে হবে না, কাজ দিয়ে খণ্ডন করতে। ধন্যবাদ সোহরাব হাসান। শেষ যে প্রশ্নটি আপনার কাছে রাখতে চাচ্ছি, যেটা সোহরাবের কাছে রেখেছি, রাজনৈতিক দলের সদস্য বা রাজনৈতিক দলের প্রতিনিধি আপনি, এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনের রাজনীতির মাঠ সমতল কিনা সকল দলের জন্য, আপনার কাছে কি মনে হয়? সমতল হচ্ছে না এই কারণে যে এই সরকার কোনো একটা রাজনৈতিক দলের উপর ফ্যাসিনেটেড বেশি হয়ে যাচ্ছে, বেশি আপনার পক্ষপাতদুষ্ট হয়ে যাচ্ছে, কারো প্রতি বেশি দুর্বলতা, এটা জনগণ অনেকটাই বুঝতে পারছে, বিশেষ করে প্রশাসনের বিভিন্ন নতুন নিয়োগের ক্ষেত্রে। এবং কোনো একটি রাজনৈতিক নতুন একটি দলকেও সরকার নিজে যখন আহ্বান করে যে সরকার প্রধান যে তোমরা রাজনৈতিক দল খোলো, তখন কিন্তু নিরপেক্ষতা হারায়। সেই জন্য আমি বলি যে আইনের শাসন যদি প্রতিষ্ঠা করতে হয়, যদি আপনি খুনিদেরকে যদি, বিশেষ করে ফ্যাসিবাদের প্রতি যদি কোনো দরদ দেখান, কোনো আইন দ্বারা, কোনো প্রথাগত আইন দ্বারা বা কোনো ভালো কথা দ্বারা ফ্যাসিবাদকে জায়েজ করা কিন্তু কখনো ঠিক হবে না। এবং ফ্যাসিবাদের যে সমস্ত নিদর্শন ছিল, যে সমস্ত আইকনিককে ফ্যাসিবাদ ব্যবহার করত, এই সমস্ত আইকন, এই সমস্ত প্রতিচিহ্ন সরকারের বিলোপ করা উচিত। ধন্যবাদ আইজুল বারী হেলাল এবং ধন্যবাদ সোহরাব হাসান, আপনাদের দুজনকে আমাদের এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ। আবারও দেখা হবে সমসাময়িক বিষয় নিয়ে। ভালো থাকবেন।